মিগেল দে সেরভান্তেসের ডন কিহোতে নামটা শুনলেই আমার তো অন্তত ওই উইন্ডমিলের সাথে লড়তে থাকা লোকটার ছবি ভাসে। হ্যাঁ হ্যাঁ, সবারই তাই। খুবই আইকনিক একটা ছবি। একদম। তো আজকে আমরা এই বিখ্যাত উপন্যাসটাই নিয়ে একটু গভীরে যাব। একটা সাহিত্য রিভিউ থেকে বোঝার চেষ্টা করব এর আসল জায়গাটা কোথায়। হুম। কেন এটা এত বছর পরেও এত প্রাসঙ্গিক, তাই তো? ঠিক। আর কেনই বা লোকে বলে এটা নাকি প্রথম আধুনিক উপন্যাস? অবশ্যই। এটা নিয়ে অনেক কথাই বলার আছে। তাহলে শুরু করা যাক। হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, গল্পটা শুরু তো স্পেনের লামাঞ্চা এলাকা দিয়ে। হ্যাঁ এক ভদ্রলোক আলোনজো কিহানো, হ্যাঁ, মধ্যবয়সী এক সাধারণ ভদ্রলোক। উনি নাইটদের ওইসব বীরত্বের গল্প-টল্প পড়তেন খুব। মানে পড়তে পড়তে এমন অবস্থা হলো যে বাস্তব আর কল্পনার তফাৎটাই গুলিয়ে ফেললেন। ঠিক। আর তখনই উনি নিজের একটা নতুন পরিচয় তৈরি করলেন, ডন কিহোতে দে লা মাঞ্চা। হ্যাঁ, আর একটা মরচে ধরা পুরনো বর্ম পরে নিলেন, নিজের রোগা পাতলা ঘোড়াটার নাম দিলেন রোসিনামতে। মানে একেবারে নাইটের সাজে সেজে নিলেন। একদম বেরিয়ে পড়লেন নাইটদের যে পুরনো মূল্যবোধ সেগুলোকে আবার ফিরিয়ে আনতে। আর সঙ্গী হিসেবে নিলেন সাঞ্চো পাঞ্জাকে। হ্যাঁ, সাঞ্চো পাঞ্জা একজন সাধারণ গ্রামের কৃষক, হলেন ওন অরুজোনোসিস বা বর্মবাহক। এই দুজনের যাত্রা পথটাই তো আসল গল্প। ঠিক। আর সেখানেই তো সব মজার কাণ্ডগুলো ঘটে। ধরুন ওই উইন্ডমিলের ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ, উইন্ডমিলকে উনি ভাবলেন বিশাল দৈত্য। ভাবা যায়। তারপর ধরুন সাধারণ সরাইখানা, সেটাকে ভাবলেন বিরাট দুর্গ। এই যে বাস্তবকে নিজের কল্পনার ছাঁচে ফেলে দেখা, এটাই কিন্তু উপন্যাসের একটা মূল জায়গা। বাস্তব বনাম ভ্রম বা ইলিউশন। একদম। ডন কিহোতে পৃথিবীটাকে দেখছেন তার পড়া ওই নাইটদের গল্পের আদর্শ দিয়ে, বাস্তবের নিরিখে নয়। সেরভান্তেস সেখানেই প্রশ্নটা তুলছেন, পাগলামি কাকে বলে আর কোনটা বিচক্ষণতা। হ্যাঁ, ইন্টারেস্টিং পয়েন্ট। ডন কিহোথের জগৎটা তো কাল্পনিক, কিন্তু তার যে সাহস, তার যে আদর্শবাদ। সেগুলোর কি কোনো মূল্য নেই? ঠিক এই প্রশ্নটাই। ঠিক। আর সাঞ্চো পাঞ্জা, সে তো আবার ঠিক এর উল্টো, একেবারে বাস্তববাদী। হ্যাঁ, পুরোপুরি মাটির কাছাকাছি থাকা একজন মানুষ, প্র্যাকটিক্যাল যাকে বলে। এই দুজনের যে কন্ট্রাস্ট, বৈপরীত্য, সেটাই খুব আকর্ষণীয়। মনে হয় যেন লেখক বলছেন, আদর্শ যতই অবাস্তব হোক, তারও একটা জায়গা আছে জীবনে। অবশ্যই আছে। আর দেখুন, এর সাথে আর একটা খুব জরুরি থিম জড়িয়ে আছে, সেটা হলো গল্পের বা সাহিত্যের ক্ষমতা। ও আচ্ছা, সেটা কিভাবে? দেখুন, সেরভান্তেজ একদিকে সেই সময়ে নাইটদের নিয়ে লেখা ফাঁপা অতি রোমান্টিক গল্পগুলো সমালোচনা করছেন, হ্যাঁ, সেটা বোঝা যায়। কিন্তু অন্যদিকে এটাও দেখাচ্ছেন যে এই গল্পগুলোই, এই সাহিত্যই মানুষের জীবনে কি বিশাল প্রভাব ফেলতে পারে। মানুষের পরিচয়, তার স্বপ্ন, তার জীবনের মানে খুঁজে পাওয়া, এগুলোতে গল্পের একটা ভূমিকা থাকে। যদিও সেই মানেটা হয়তো কিছুটা অলীক কল্পনার উপর দাঁড়িয়ে। হ্যাঁ, হয়তো। কিন্তু তাও তো সেটা একটা চালিকা শক্তি, ডন কিহোতের ক্ষেত্রে যেমনটা হয়েছে। আচ্ছা, এই উপন্যাসটা তো দুটো ভাগে বেরিয়েছিল, তাই না? প্রথমটা ১৬০৫ সালে। হ্যাঁ হ্যাঁ, প্রথম পর্ব ১৬০৫, আর দ্বিতীয়টা তার ১০ বছর পর ১৬১৫ সালে। প্রথম পর্বটা নাকি বেশ হাসির ঘটনা দিয়ে ভর্তি। মূলত তাই। প্রথম পর্বে ডন কিহোতের ভুল ধারণাগুলোই একের পর এক কমিক সিচুয়েশন তৈরি করে, মানে খুব মজাদার আর কি। আর দ্বিতীয় পর্ব? দ্বিতীয় পর্বটা একটু অন্যরকম, তুলনামূলকভাবে অনেক বেশি আত্মসচেতন, কিছুটা বিষণ্ণ বলতে পারেন। আত্মসচেতন মানে? মানে ধরুন, দ্বিতীয় পর্বে একটা দারুণ ব্যাপার ঘটে। ডন কিহোতে আর সাঞ্চো ততদিনে রীতিমতো বিখ্যাত। তাদের প্রথম পর্বের কীর্তিকলাপের কথা লোকে জেনে গেছে, সেই গল্পগুলো নিয়ে আলোচনা করছে। তার মানে বইয়ের চরিত্ররাই তাদের নিয়ে লেখা আগের বইটার কথা জানে? ঠিক তাই। এটাকে এখন আমরা বলি মেটাফিকশন। মানে গল্পটা যেন নিজেই নিজের গল্প হয়ে ওঠা নিয়ে সচেতন। এটা তখনকার সাহিত্যে খুব নতুন একটা ব্যাপার ছিল। ওয়াও, এটা তো খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, আর দ্বিতীয় পর্বে চরিত্রগুলোর ভেতরের দিকটা, তাদের মনস্তত্ত্ব অনেক বেশি গভীরভাবে দেখানো হয়েছে। তাহলে শুধু বাইরের অ্যাকশন নয়, ভেতরের টানাপোড়েনও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। একদম। ডন কিহোতে চরিত্রটাকে দেখুন, একই সাথে হাসির পাত্র, আবার করুণাও জাগে তার জন্য। হ্যাঁ, তার পাগলামি দেখে হাসি পায় ঠিকই। কিন্তু তার যে সততা, তার যে মহত্ব, একটা আদর্শের প্রতি যে গভীর টান, সেটা কিন্তু তাকে একটা শ্রদ্ধার জায়গায় পৌঁছে দেয়। আর সাঞ্চো পাঞ্জা? সাঞ্চো তো প্র্যাকটিক্যাল জ্ঞানের প্রতীক। কিন্তু দেখুন, আস্তে আস্তে সেও কিন্তু তার প্রভুর ওই আদর্শবাদের দ্বারা কিছুটা হলেও প্রভাবিত হয়।
একেবারে শুরুতে যেরকম ছিল শেষে কিন্তু ঠিক সেরকম থাকে না। এই পরিবর্তনগুলোই চরিত্রগুলোকে জীবন্ত করে তুলেছে। অবশ্যই। আর হ্যাঁ, দুলসিনিয়া দিল তো বসুর কথাটাও বলতে হয়। ওহ হ্যাঁ, কি হতে সেই কাল্পনিক মানসকন্যা। হ্যাঁ, যাকে উনি আদর্শ নারী হিসেবে দেখেন। তার কিন্তু কোনো সরাসরি উপস্থিতি নেই গল্পে, পুরোটাই খিয়তের কল্পনা। কিন্তু খিয়তের সমস্ত কাজের পেছনে প্রেরণা হিসেবে সে আছে। তাহলে এই যে এতগুলো স্তর, বাস্তব কল্পনা, হাসি কান্না, সমাজ নিয়ে কথা, আবার চরিত্রের এত গভীরতা। এই সবগুলো মিলিয়েই কিন্তু ডন কিহোতেকে একটা যুগান্তকারী উপন্যাস বলা হয়। একে প্রায়ই প্রথম আধুনিক উপন্যাস হিসেবে ধরা হয়। আচ্ছা। কারণ এটা শুধু একটা অ্যাডভেঞ্চার গল্প নয়, এর মধ্যে তৎকালীন স্পেনের সমাজের অনেক কিছু নিয়ে কথা আছে। যেমন ধরুন শ্রেণীবিভেদ, কিছু দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা, লোক দেখানো নৈতিকতা, এগুলোর সূক্ষ্ম সমালোচনাও আছে। ব্যঙ্গ আর হাসির মোড়কে। ঠিক। গভীর দার্শনিক প্রশ্ন, মনস্তাত্ত্বিক গভীরতা, এগুলোকে হাসির সাথে মিশিয়ে দেওয়ার যে ক্ষমতা সার্ভান্তেস দেখিয়েছেন, সেটাই কিন্তু পরবর্তীকালের উপন্যাসের ধারাকে অনেকটা প্রভাবিত করেছে। ইসিলিয়ে এটি এত বেশি ভাষায় অনুদিত হয়েছে। হ্যাঁ, বিশ্বের অন্যতম বেশি অনুদিত বই এটা, আর একে বিশ্ব সাহিত্যের একটা মাস্টারপিস বা সেরা কাজের মর্যাদা দেওয়া হয়। রিভিউগুলোতেও তো এর ভালো দিক হিসেবে এই প্রাণবন্ত চরিত্র, ব্যঙ্গ যা আজও প্রাসঙ্গিক, আর ওই নতুন ধরনের গঠনশৈলীর কথাই বলা হয়েছে। হ্যাঁ, এগুলোই এর প্রধান শক্তি। তবে একটা অসুবিধার কথাও নাকি বলা হয়েছে, যে বইটা বেশ বড়। হ্যাঁ, এর সাইজটা একটা ব্যাপার, আর কিছু প্রসঙ্গ হয়তো সেই সময়ের স্পেনের সাথে বেশি জড়িত, তাই আজকের পাঠকের কাছে একটু দূরের মনে হতে পারে। কিন্তু সব মিলিয়ে সব মিলিয়ে এর মূল্যায়ন খুবই উঁচু। রেটিং দেওয়া হয়েছে 9.510। কারণ ওই যে বললাম, হাসির ঘটনার আড়ালে মানব মনের যে গভীর অন্তর্দৃষ্টি, আদর্শ আর বাস্তবের যে চিরন্তন দ্বন্দ্ব, সেটাকে সার্ভান্তেস যেভাবে ধরেছেন তা সত্যিই অসাধারণ। একটা কোটেশনও তো ছিল মনে হয় রিভিউতে। হ্যাঁ, খুব বিখ্যাত একটা লাইন। হয়তো খুব বেশি বিচক্ষণতাই এক ধরনের পাগলামি, আর সবচেয়ে বড় পাগলামি হলো জীবনকে কেবল যেমন আছে তেমন দেখা, যেমন হওয়া উচিত তেমন না দেখা। বাহ, দারুণ কথা। হুম। তাহলে মোটের ওপর আমরা বুঝলাম ডন কিহোতে শুধু একটা মজার গল্প নয়, এটা আসলে বাস্তবতা, কল্পনা, আদর্শবাদ, সমাজ, এই সব কিছু নিয়ে একটা গভীর জার্নি। একদম। যার আবেদন 400 বছর পরেও একটাও কমেনি। এ চরিত্রগুলো, ভাবনাগুলো আজও আমাদের ভাবায়। আচ্ছা, শেষ করার আগে ওই রিভিউ থেকে একটা প্রশ্ন ছিল না? হ্যাঁ, একটা বেশ ভাবনার মতো প্রশ্ন তুলেছিল রিভিউটা। সেটা ছিল অনেকটা এরকম: যখন জীবন নিজেই যথেষ্ট উন্মাদ মনে হয়, তখন পাগলামি ঠিক কাকে বলে তা কে জানে? ইন্টারেস্টিং। এটা হয়তো আমাদের নিজেদেরই বাস্তবতা আর আদর্শের ধারণাগুলো নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে। অবশ্যই। দারুণ একটা আলোচনা হলো। হ্যাঁ, সত্যি।